16 বছরে 4 কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে। এই 4 কোটি তরুণ ভোটার দেখছে ফ্যাসিজমরে সরাইছে কে, এবং 5 আগস্টের পরে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, বিভিন্ন দলে যে ন্যারেটিভ করছে, তাতে 4 কোটি ভোটারের ভোট যাওয়ার কথা টোটালটা এনসিপি জোটে। আমরা একটি কথা বলছিলাম যে ইএএসডির একটি জরিপ, যেখানে বিএনপিকে ভোট দিতে চান 70% মানুষ, জামায়াতকে 19% মানুষ, এনসিপিকে 2.6। এটি জরিপের ফলাফল। এরকম জরিপ আগে বেশ কয়েকটি হয়েছে। আপনার কাছে এই জরিপটি কি মনে হয়, একমত কিনা আপনি জরিপের সঙ্গে? আমি জানি না, নিউজটা সম্ভবত প্রথম আলোতে ছাপা হয়েছে। এটা একটা জরিপ, প্রথম আলো সহ অনেক জায়গায় ছাপা হয়েছে জরিপ। এই জরিপের অনেকগুলা বিষয় আছে এখানে। 1 নম্বর হলো 70% বিএনপিকে ভোট দিতে চায়। 70%। এটা কিন্তু মোট জনসংখ্যা না আনি, শুধু 12 কোটি ভোটার আনি। 12 কোটি ভোটারের 70% কিংবা জরিপে যারা অংশগ্রহণ করেছে তাদের। আমি তা বলছি না, এটার তো রেজাল্টটা দাঁড়ায় যে মোট ভোটারের। আপনি যে কয়জনই জরিপ করুক, 70% মানে তো টোটাল ভোটারের। জি, তো 70% ভোটার ভোট দিতে চায় বিএনপিকে, গেল 1। 2, পাশাপাশি এটার ভিতরে এটাও আছে 99.98, মানে 99.98% লোক চায়, মানুষ ভোট দিতে আগ্রহী। মানে এত অলমোস্ট 100% লোক ভোট দিতে আগ্রহী। 3 নম্বর আসেন, এটার ভিতরে আরও একটা আছে, 69% লোক বলতেছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিক। বিষয়টা কি দাঁড়াইলো তাহলে? পরস্পর বিরোধী। অর্থাৎ 100 জনের ভোটের মধ্যে 70টা ভোট বিএনপিকে দিবে। বাংলাদেশের ইতিহাসে তো দেখি নেই আমি। আর 99.98 মানে অলমোস্ট 100% লোক ভোট দিতে চায়। এটা আসলে কি জানেন? তার মানে আওয়ামী লীগের সবাই ভোট দিতে চায়, সেটাই। আমি সেটা বলছি না, এটা একটা ন্যারেটিভ তৈরি করা। অর্থাৎ ওই যে ম্যাডাম দিলারা বলছে যে একটা সাজানো নির্বাচন, অর্থাৎ অ্যারেঞ্জড ইলেকশন করতে যাচ্ছে, সেইটার বৈধতা দেওয়া। ইট ইমপ্লাইজ যে সামনের নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে, আপনি লিখে রাখতে পারেন। সেই ইঞ্জিনিয়ারিংটাকে জায়েজ করার জন্য যদি হয়, সেটি কি ভোটাররা সেটি নিয়ে সংকট তৈরি হতে পারে কিনা? আমি বলি আপনাকে, যে পদের নির্বাচন দলবিহীন যারা ভোটার, দলবিহীন ভোটারের কথা বলছি আমি। দলবিহীন ভোটার আছে তো, আছে 30-40% তারা আছে। বিভিন্ন জরিপে উঠে আসছে, এখন সিদ্ধান্ত নেয় দরকারই তো নাই, আমি তো জানি। জি, কেউ ভোট দিতে যাবে না, ওরা যাবে না, কারণ ওরা দেখতেছে কি নির্বাচন হতে যাচ্ছে। গেল 1। 2, আপনি আসেন 16 বছরে 4 কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে। এই 4 কোটি তরুণ ভোটার দেখছে ফ্যাসিজমরে সরাইছে কে, এবং 5 আগস্টের পরে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, বিভিন্ন দলে যে ন্যারেটিভ করছে, তাতে 4 কোটি ভোটারের ভোট যাওয়ার কথা টোটালটা এনসিপি জোটে যাওয়ার কথা আমার হিসাবে। যদি তাই হয়, এই জন্য আমি বলছি যত শুদ্ধ নির্বাচন হবে তত হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর এই ন্যারেটিভটা দেওয়ার মানে হচ্ছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে এবং 2/3 মেজরিটি নিয়ে কাউকে ক্ষমতা। আরেকবার আসবো। এই জরিপের সঙ্গে আপনি কতটা একমত বা কি মনে করছেন নির্বাচনের আগে এমন একটা ফলাফল? জরিপ সবসময় ঠিক হয় না। আমেরিকান ইলেকশনে যখন হিলারি ক্লিন্টন যখন প্রার্থী ছিল, জরিপে আসছিল সে জয়ী হতে পারে, কিন্তু হয়নি। 91 সালে বাংলাদেশে জরিপে প্রকাশ করা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আওয়ামী লীগ ক্ষমতা আসে নাই। আমরা সর্বশেষ ডাকসুর জরিপ দেখেছিলাম। জরিপ নট নেসেসারিলি যে সম্পূর্ণ রিফ্লেকশন করে, কিন্তু আমি যেটা বুঝি যে বাংলাদেশের মানুষ আগামী যদি ভোট দিতে পারে, যদি সুষ্ঠু ভোট হয়, তারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা তন্ত্র তাদেরকে প্রত্যাখ্যান করবে। মানুষ চায় একদম চাঁদাবাজ মুক্ত একটা সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, সুশাসন এবং ন্যায্যতার ভিত্তিতে সমাজ। সেইখানে যে প্রার্থীকে তারা মনে করবে যে তারা এটা এনশিওর করতে পারবে, মানুষ সেই দিকে ঝুঁকতে পারে। এই জরিপে আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী তিনের কাছে রাজনীতিবিদরা গুটি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, অতীত থেকে কিংবা জুলাই গণঅভ্যুত্থান থেকে কিংবা 5 আগস্টের যে পরিণতি থেকে প্রশাসন শিক্ষা নিচ্ছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি বিগত প্রধান নির্বাচন কমিশনের কথাটা বলছেন, যাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জুতার মালা পরানো হয়েছে। উনি যখন ইলেকশন কমিশন ছিলেন, উনি সন্ধ্যাবেলা শুধু রেজাল্ট ঘোষণা করছেন, এবং আমি দামির যে নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখছি কত % ভোটার গেছে, কারণ নির্বাচন তো বিজয় সুনিশ্চিত। সুতরাং একটা ফলাফল ঘোষণা করছে। এই যে ফলাফল ঘোষণা করাটা, উনি তো একটা সাংবিধানিক পদ হোল্ড করতেন। এটাকে বলতে পারেন কি জানেন? আমরা মব বলি না, ওইটা ছিল সাংবিধানিক মব। আচ্ছা, সাংবিধানিক মব।
তারপরে যারা ব্যাংক লুট করছে মনে করেন বড় বড় ব্যবসায়ী, নাম বলার দরকার নাই, জি নাম বললে কি হবে, কারণ তারা অলরেডি শেল্টার্ড, তারা অলরেডি শেল্টার পাইছে বাংলাদেশে। তারা যখন ব্যাংক লুট করছে, আমি একটু আগে বলছি আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী, তিনের কাছে রাজনীতিবিদরা গুটি। অর্থাৎ ব্যবসায়ীরা ব্যাংকের থেকে টাকা লুট করে তার একটা অংশ রাজনীতিবিদ চালায়। এখন এই রাজনীতিবিদরা তাকে শেল্টার দিচ্ছে, ফলে রেজাল্টটা কী হয়েছে? রেজাল্ট হইল এই যে আপনি এই পুরনো বন্দোবস্ত থেকে ফেরত আসতে পারতেছেন না। আপনি আমলাদের কথা বলছেন, নির্বাচনটা করে কারা? জাস্ট আমলারা। মাঠে কিন্তু শুধু আমলা, ফলাফল ঘোষণা করবে আমলা, রিটার্নিং অফিসার আমলা, সব কিন্তু আমলা। নির্বাচনে কারচুপি করে কারা? সরকারের প্ররোচনায় করুক, কাজটা করে কিন্তু আমলা। কিন্তু যখন অঘটন ঘটে তখন পালায় রাজনীতিবিদ, তারা থাকে বহাল তবিয়তে। অর্থাৎ এই যে বন্দোবস্তটাকে তাদের টিকিয়ে রাখতে হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আনুপাতিক হারে যদি ধরেন 18 কোটি লোকের মধ্যে ব্যবসায়ী আছে, লয়ার আছে, সব আনুপাতিক হারে, গুলশানে প্লট, রাজুকের প্লট, সবচেয়ে বেশি আনুপাতিক হারে কাদের? আমলাদের। সবচেয়ে বেশি দুর্নীতিবাজ আমলাদের। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তাহলে কি করতে হবে? এই আমলাদের এটাকে বহাল রাখতে হবে। আবার এই আমলাদের বদৌলতে আমলাদেরকে ব্যবহার করে রাজনীতিবিদ যারা আসেন ক্ষমতায়, তারা ডিপেন্ড করতে হয় আমলাদের উপরে। এবং আপনি এর সঙ্গে যে মনোনয়ন যে যাচাই বাছাই হলো তার সম্পর্কটা কোথায়? মানে তারা কেন এইভাবে করলেন, প্রশ্ন কেন উঠলেন? ওই যে প্ল্যান করা, আপনি প্ল্যান করা, বললামই তো যে কে কার ভোট কাটবে, ওই যেটা একটু আগে বললাম যেটা। সুতরাং আপনি এখানে সব কিছু সুপরিকল্পিত, একটা ডিজাইনড ইলেকশন হতে যাচ্ছে। কেন আমি বলি, আপনি যদি ইলেকশনে কোনো ডিজাইন কি শুরু হয়ে গেছে না হবে? শুরু হয়ে গেছে তো বুঝেই যাচ্ছে। আপনি অনেক 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 ক্যান্ডিডেট বাতিল হয়ে যাচ্ছে, যাদের বাতিল হওয়ার কথা না। এবং সম্ভাব্য যারা ক্ষমতা আসবে তাদের কোনো প্রার্থীতা কোথাও বাতিল হয় নাই, মানে সব নিখুঁত। সুতরাং আপনাকে বুঝতে হবে যে, আমি আপনাকে বলছি, আমাদের নির্বাচন যদি 60% ভালো হয়, শুদ্ধ পরিশুদ্ধ নির্বাচন যাকে বলি, 60% যদি নির্বাচন ভালো হয়, সামনে নির্বাচনটা বলতেছি আমি, তাইলে আপনি মনে করেন মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি 80% হয়, আরও লড়াই হবে। এবং এই লড়াইটায় কি হবে? সিঙ্গেল মেজরিটি কোনো দল পাইতে পারে, নিশ্চয়ই একটা দল তো সিঙ্গেল মেজরিটি পাবে, বাট 2/3 মেজরিটি যদি পাইতে হয়, আমি নিশ্চিত ইঞ্জিনিয়ারিং ছাড়া আপনি পাবেন না। 2/3 মেজরিটি নিতে হইলে, 2/3 মেজরিটি মানে 300-র মধ্যে 220-30টা নিতে হবে, তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং লাগবে। এবং এই ইঞ্জিনিয়ারিংটা করবে কেন? ওই আমলারা করবে। কেন? তাদের পুরনো বন্দোবস্ত টিকায় রাখার জন্য, যাতে দুর্নীতি চাপা পড়ে আবার আসে। এবং এই এবার যারা ক্ষমতা আসবে তারা আবার অতীতে যারা অপকর্ম করছে সেটা ঢেকে রাখবে, আবার এরা চলে যাওয়ার পর ওরা আসলে এদেরটা ঢেকে রাখবে। বন্দোবস্তের কারণে এই আমলা। আমরা আজকে দেখলাম যে গাজীপুরের একজন জুলাই আন্দোলনের সময় রাজপথে ছিলেন তাহরিমা সুরভি, আপনি নিশ্চয়ই দেখেছেন, তাকে গ্রেফতার করা হয়েছিল প্রায় 10-12 দিন, সপ্তাহখানেক আগে, একটা চাঁদাবাজির মামলায়। সেটি নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হলো, আমরা হঠাৎ দেখলাম যে আইন উপদেষ্টা একটি পোস্ট দিলেন, ফেসবুক পোস্ট। সেই পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রিমান্ড বাতিল হয়ে জামিন হয়ে গেল। তার মানে আদালত কি এখনো সে আগের সিস্টেমে মানে মন্ত্রীরাই চালাচ্ছেন নাকি? বিষয়টি কি? হ্যাঁ, তাই তো। আদালত সবসময় এই আইন মন্ত্রণালয় চালাইছে, আইন মন্ত্রণালয় এবং আইন সচিব। ওইখানে সেই সময় একজন পিস্তল দুলাল নামে একজন সচিব ছিল, সে বোধহয় মারা গেছে। যত মিথ্যা মামলা, জামিন। এবং আনিসুল হক, সে তো তার সিন্ডিকেটই ছিল যে কোন মামলা জামিন হবে, এবং তার টিম পুরো বাংলাদেশে চলে যেত। কথা ছিল সেরকম হচ্ছে। আপনি এইটা যদি হয়ে থাকে রিমান্ড থেকে বাতিল করে, তাহলে এটা সেকেন্ড কেস। প্রথম হলো আপনার ওই যে আওয়ামী লীগের যে প্রার্থী ছিল, ওই ব্যবসায়ী, আমার নামটা সাবের হোসেন চৌধুরীকে রিমান্ড থেকে ডেকে এনে তারপর জামিন দেওয়া হয়েছে। তাহলে এটা সেকেন্ড কেস। তার মানে আইন তার নিজস্ব গতিতে এটা চলছে না। হ্যাঁ, আর আমি রাজ্জাকে বলতে পুরাতন বন্দোবস্ত কিন্তু ব্যুরোক্রেসি শুধু পুরাতন বন্দোবস্ত বজায় রাখার জন্য করছে না, রাদার এই তাদেরকে দিয়ে এই কাজ করাবার জন্য ডিসিদেরকে চয়েস করে নেওয়া হয়, এবং চয়েস করে নেওয়ার সময় সেইখানে ক্লাসিফিকেশন করা হয় সে আমার লোক। এই জন্য আমরা সবসময় বলে যাচ্ছি যে এই আমার লোক যারা সৃষ্টি করে, ক্রাইসিসের সময় একজন আমার লোক থাকে না। সেটা আওয়ামী লীগ বহুতবার সৃষ্টি করেছে, এরশাদ সৃষ্টি করেছিল, আর যারা সৃষ্টি করেছে এই আমার লোকরা কিন্তু ক্রাইসিসের সময় থাকে না। এই আমার লোক কালচার থেকে বের হতে পারছে না বাংলাদেশ কোনোভাবে। সেই জন্য আমি বলি যে এটি দিন শেষে গিয়ে ক্ষতি হয় কার? যে আমার লোকদের দেশের। সেখানে বলি যে আপনি ব্যুরোক্রেসির কথা বললেন, তো আমি ডক্টর আকবর আলী খানের
কয়েকটা বই আছে, 4টা বই আছে, খুব ভালো বই। উনি ওনার বইতে লিখে গেছেন এবং ইন্টারভিউতে বলেছেন যে ব্যুরোক্রেসি অনলি হেল্পস দেমসেলস। এই যে রাজ্জাকে বলে যে তারা এই যে প্লট নেওয়া, সমস্ত বেনিফিট নেওয়া, সবচেয়ে বেশি মানি লন্ডারিং কারা করছে? এই আমলারা। সো এই আমলাদেরকে নিয়ন্ত্রণ করবে কে? পলিটিশিয়ান। সো পলিটিশিয়ান যদি দুর্নীতিবাজ হয়, আপনি যারা রাজনীতি করে কয় পার্সেন্ট অনেস্ট পিপল এখানে আছে আপনি বলেন তো? একটা দলের ভিতরে যদি 98% দুর্নীতিবাজ এবং চরিত্রহীন লোক থাকে, তারা কিভাবে সুশাসনে আমলারা তো ব্রিলিয়ান্ট। সো এই আমলারা শুধু তাদেরকেই হেল্প করে, তাদের স্বার্থই তারা সুরক্ষিত করে, এবং তাদের রক্ষা করার জন্য যে কোয়ালিটি রাজনীতি দরকার, সেই রাজনীতি বাংলাদেশে কখন আসবে নোবডি নোস। জামায়াতকে তো তার জাতীয় সরকার নেবেন না এরকম না। এখন কি বিএনপির সেই নীতি চেঞ্জ হয়েছে কেন? জামায়াতকে জাতীয় সরকার নেবে? জামাতের সাথে যখন জাতীয় সরকারের কথা ছিল তখন হাসিনা ফ্যাসিস্ট হাসিনা উপস্থিত ছিল। আজকে আমার এখানে বাংলাদেশের দায়িত্বশীল অপোজিশনটা কে হবে, এটা সবাই বসে বলা উচিত। যে একটা দায়িত্বশীল সরকারি দল থাকবে, যেমন একটা দায়িত্বশীল অপোজিশনও থাকবে। যেমন একসময় ইংল্যান্ডে বলা হয়তো হার লয়াল অপোজিশন। আমরা হার লয়াল অপোজিশন না বললে ইয়েস হার লয়াল অপোজিশন, রাষ্ট্রের জন্য লয়াল অপোজিশন, রাষ্ট্রের জন্য লয়াল অপোজিশন একটা দরকার তো ভাই। এখানে সবাই জাতীয় সরকার বসে থাকেন তাহলে বাকশাল হয়ে যাবেন। বাকশাল মানে জাতীয় সরকার মানে বিরোধী দল বানাতে চাচ্ছেন জামায়াতকে? আমি বিরোধী দল বানানোর যে কোনো দল, আচ্ছা আমি বলছি যে কোনো কেউ একটা দায়িত্বশীল সরকার হবেন, একটা দায়িত্বশীল বিরোধী দল হবে। ধন্যবাদ। তাইলে ডেমোক্রেসির চর্চাটা হবে। আচ্ছা জি, শায়রের কবি ব্যারিস্টার। এনসিপির তো যুক্ত হওয়ার পর জামায়াতের নারী নেত্রীরা বের হয়ে গেলেন। এটি কেউ কেউ বলছেন যে নারী, যেহেতু জামায়াতের কোনো নারী প্রার্থী নেই, তাদেরও সেই সুযোগ নেই, যে এনসিপির নারী নেত্রীরা তারা সে কারণে বের হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন জামায়াতের কারণে এনসিপি এগুলো বাদ দিতে বাধ্য হয়েছে। আসলে বিষয়টা কি? আচ্ছা, তার আগে আপনার আগের প্রশ্ন ভাই ঠাকুর ভাই যা বলছে তা অ্যাডপ্ট করে নিয়ে পাশে একটু যোগ করি। কাদের সিদ্দিকীর কাদেরিয়া বাহিনী, তারা 71 সালের পরে কিন্তু বলতে এত লোককে এত জায়গায় হত্যা করছে। মরহুম আব্দুল জলিল, আমাদের প্রাণপ্রিয় নওগাঁর নেতা, উনি বলছেন উনি এবং ভাষা সৈনিক মতিন, এনারা বগুড়ার স্টেট ব্যাংক লুট করে সেই সময় যুদ্ধের খরচ চালাইছেন। সো আপনি যুদ্ধকালীন সময় যে কাজগুলো করবেন, সে কাজগুলোকে পরবর্তীতে কিন্তু আপনি বলতে পারবেন না এটা অপরাধ। ঠিক একই জিনিস এই মাহাদির ক্ষেত্রে ভাই যে ইন্টারপ্রিটেশন দিল, মাহাদির বলা উচিত হয়নি, আমি এটাকে সমর্থন করি না। আমার কথা হলো সে যে ওয়েতে বলছে সেটা হয়তো কারেক্ট না, কিন্তু সে যে কাজটা করছে এর জন্য হি শুড নট বি পানিশ। কারণ তাকে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, কারণ মুক্তিযুদ্ধে তো আপনি মানুষ খুন করছেন, অন্য সময় তো তার ফাঁসি হতো। সো যে সেপাহি গুলি করে আমার 5 জন ভাইকে হত্যা করলো, সেই লোকটাকে আমার ডিটার করে তো এই বিপ্লবটা হয়েছে। সো মাহাদির এই স্টেটমেন্টের কারণে আপনি তাকে ভিতরে ঢুকাবেন, যেখানে গভর্নমেন্ট নিজে বলছে হি ইজ ইনডিফাইড, তাহলে এটা দ্বৈত আচরণ। দ্বিতীয় একটা জিনিস বলি, আপনি এই সাংবাদিক ভাইয়ের কথা বলুন, শোনেন, মত প্রকাশ স্বাধীনতা সবার থাকবে, কিন্তু আপনি কোনো এজেন্ডা কারো বাস্তবায়ন করবেন না এবং প্রভোক করবেন না, যে প্রভোকেশনের ফলে দেশে অস্থিরতা তৈরি হয়। যেমন সুরভির ক্ষেত্রে যখন আমি আজকে সকালবেলায় বললাম যে সরকারের একজনকে এই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন, বললো ভাই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এরা বলবে মত প্রকাশ স্বাধীনতা আমরা বাধা দিচ্ছি। বললাম তাহলে পুলিশকে তুমি করতেছো না কেন 17 থেকে 21 করার জন্য? বললো ভাই পুলিশ নাই, তাদের মনোবল ভেঙে গেছে। এই কথা বলে আইজি সাহেব নিজেই বলতেছেন। আর নতুন করে এই যে সমস্ত ছাত্ররা বলছে পুলিশের কে এই মানে জুলাই বিপ্লবকে বাধাগ্রস্ত করছে তাদের একটা লিস্ট করা। এটা শুনে পুলিশের মধ্যে নাকি মনোবল ভেঙে যাচ্ছে। তাহলে ওই ভাই যে কথা বললো, আমরা কিন্তু এটা মানে আনইউজুয়াল পরিবেশের মধ্যে আছি। সো আমাদের অনেক কিছু অনেকভাবে কম্প্রোমাইজ। এবার আপনার প্রশ্ন আছে, মেয়েদেরকে সিট দিবেন বলে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের বোনদেরকে সিট দেননি, এই আপনাকে একদম সত্যি কথা বলে দিলাম। এবং আমাদের কাছে লিস্টই দেওয়া হলো 15 থেকে 20টা যে এনসিপির এরা কি করবে, এই মেয়েগুলোকে দেওয়া হবে। দেখেন আপনি ডক্টর মিতুকে জামাত ঘোষণা দিয়েছিল না, জামাত এটা বলেই দিছিল যে তোমাদের যেহেতু মেয়ে দেওয়া হচ্ছে সেজন্য আমরা ওই সিটগুলোতে দিব না, মেয়েদের দিচ্ছি না, কারণ তোমরা তো মেয়ে দিচ্ছ। এবং আপনি একটা দিন ডক্টর মিতুকে দেওয়া হলো না ঝালকাঠিতে, ডক্টর মিতু তো এনসিপিরই। এখন এনসিপির যে বোনেরা তারা আজকে যে জামাতের সাথে, আপনি যদি বলেন যে জামাতের সাথে আমার কি কারণে আপনি চলে যাবেন, এটা আপনার রাজনৈতিক আদর্শ, কিন্তু মেয়েদেরকে সিট দেওয়া হবে না এইরকম কোনো ব্লেম
বরং জামাত ক্ষতিগ্রস্ত হলো যে এই মেয়েগুলো চলে যায়। এই মেয়েগুলো যদি এনসিপি হয়ে থাকতো তাহলে এদের তো সব কনফার্ম সিট। এবং একটা জিনিস দেখেন, জামাত কিন্তু বলেনি এনসিপি কে তোমার এই 30টা সিট দিলাম, তা কিন্তু বলেনি। বলছে 30টা সিট দিলাম, যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা তুমি কি দাও, নমিনেশন দাও। হাদির জায়গাতে কি হলো, উইথড্র করা হলো না জামাতের প্রার্থী, যেখানে যেখানে প্রার্থী এনসিপির জন্য কিন্তু এই ওপেন কি চেকটা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই মেয়েদেরকে অ্যাকোমোডেট করার জন্য জামাত নিজে বরং তার প্রার্থীদেরকে দেয়নি। সেই কারণে আজকে ডক্টর মিতু সিট দেওয়ার মাধ্যমে প্রকাশ পায় যে এখানে জামাতে ইসলামের সাথে এই মেয়েগুলোর কোনো সম্পর্ক নাই, রেদার এদের হয়তো নিজেদের পারসেপশন হয়তো আলাদা। কারণ এনসিপি তো কোন তার যে আদর্শ, সে আদর্শ কিন্তু এখনো তারা জুলাইয়ের বাইরে কোনো আদর্শ এখনো সেট করতে পারে নাই। তো তারা যতকাল যেটা দেখলাম, তারা বললো কেন বিএনপির সাথে যায়নি, জামাতের সাথে গেছে। এখানে কিন্তু একটা কথা তারা বলছে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছে, যে আমরা ব্যালেন্স করে দেখছি, যে আমাদের কাছে মনে হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের কঠোর অবস্থান, আমরা সেই দিকে যাব। এখন সেটা নাসিরউদ্দিন সাহেবই বলতে পারবেন, যিনি জামাতের মধ্যে এটা যদি বেশি দেখে থাকেন, সেজন্য জামাতের কাছে আসছেন। এন্ড কেন দেখছেন, কিভাবে দেখছেন, উনি ভালো জানেন। তবে আমাদের কথা যে লাস্ট এদেশে আপনি যেভাবেই বলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভাই যেটা বলে শক্ত বিরোধী দল লাগে, কিন্তু তার আগে আপনাকে ইনস্টিটিউশন গুলো দাঁড় করাতে হবে। একটা আনইউজুয়াল পরিবেশ, ইনস্টিটিউশন দাঁড় নাই, আপনি শক্ত বিরোধী দল করলেন, বিরোধী দল এমনি শক্ত হয়ে যাবে। কিন্তু এই যে সিট দেওয়ার কথা, সিট দিয়ে কোনদিন শক্ত বিরোধী দল হয়নি। 79 সালেও হয়নি। এরশাদ সাহেব আসম আব্দুর রবকে সিট দিয়ে গৃহপালিত কি বিরোধী দল বানাতে চাইছে। এই যে এরশাদকে গত 3 বারের জাতীয় পার্টিকে যেভাবে কে বিরোধী দল, সেটা এরশাদ সাহেব আর শেখ হাসিনাই জানেন। এবং সেটার হচ্ছে ইনোভেশনে যে বললো যে ইন্ডিয়ান তখনকার যে পররাষ্ট্র সচিব ওই ভদ্রমহিলা এসে তো ডেফিনেশনও বদলায় দিল ডেমোক্রেসি। বেশিরভাগ সংখ্যক রাজনৈতিক দল ইলেকশনে গেলে ইলেকশন লেজিটিমেট, সুদাতা তো তাই করে গেল। এবং এই যে সিএমএ তে ভর্তি করে সেই ইলেকশন করায় দিয়ে চলে গেল। এইটা আমরা আর কোনোদিন এদেশে দেখতে চাই না। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। আজকে শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দিয়েছে প্রায় 17 জনের, ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। এবং এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তাই এই সরকারের মেয়াদে হাদি হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে, কতটুকু সম্ভব? জাস্টিস হারিড, জাস্টিস ভারিড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এটা হচ্ছে একটা পুরোটা যে সত্যতা না, এটা একটা প্রবাদের মতো আর কি। তো এই জন্য এটা পড়ানো হয়, বলা হয় আর কি, স্যাররা বলেন। তো এই জন্য আমি বলছি যে বিচারের ক্ষেত্রে অতি দ্রুততা দরকার নাই, অতি দেরি করাও দরকার নাই। যেমন সাগর রুনির আজকে 14 বছর হয়ে গেছে, চার্জশিট দিতে পারেন, চার্জশিট দিতে পারেনি। তো এটা এই সরকারের আমলে কয়েকবার পিছিয়ে গেল, এইটা যেমন দরকার নাই, এই সরকারও 16 মাসে দিতে পারেন। তো সেইখানে ওসমান হাদির বক্তব্যটা হচ্ছে, আমি বলছি যে ন্যায্যতা, ন্যায়, ইনসাফ এর ভিত্তিতে যেন, এবং জেনুইনলি যেন বিচারটা জেনুইন যেন হয়। যেমন আপনার মনে আছে কিনা মনির এবং খুকুর বিচার, মনির এবং খুকু মানে 90 সালে মনির এবং খুকু দুইজনেরই ফাঁসি হলো বিচারিক আদালতে। ডাক্তার এবং খুকু এই যে তো খুকু শারমিন রিমার হত্যাকারী হিসাবে, মনির হয়ে গেল, মনিরের ফাঁসি কার্যকর হলো। বাট খুকু একবারে না বেকসুর খালাস পেলেন হাইকোর্টে গিয়ে, কারণ কোর্ট প্রমাণ করতে পারে নাই, নিম্ন আদালত এটা প্রমাণ করতে পারে নাই যে খুকুর সাথে সম্পর্কের কারণে মনির তার স্ত্রীকে হত্যা করেছে। তো যাই হোক, আমি আপনাকে বলছি যে আমার কথাটা হচ্ছে যে বিচারটা যেন এমনভাবে না হয় যে খুকুর বিচারটা, আমরা তখনই বলছি যে খুকুর বিচারটা এটা ন্যায়সঙ্গত হচ্ছে না। এখানে যেন কোনো নির্দোষ মানুষকে যেন ফাঁসিয়ে দেওয়া না হয়। এটা আমি বলবো যে এটা পুলিশ, আমাদের দেশের পুলিশ বিভিন্ন সময় করেন, যে তাড়াহুড়ার জন্য অনেক লোকজন অ্যারেস্ট করে ফেলেন, অ্যারেস্ট করে এইটা করেন, এইটা যেন এই প্র্যাকটিসটা যেন না হয়। ধন্যবাদ। আমি 1 মিনিটের জন্য একটা প্রশ্ন আপনাকে করবো, যেটা খুবই 1 মিনিট শেষ করতে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয় অনেকে ভারতের সাথে সব সম্পর্ক অনেকটা বলা হচ্ছে ছিন্ন করা দরকার, জামায়াত কি মনে করে? শোনেন, ভারতের সাথে ভাইয়ের কথাটাকে বললেন, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আবার ভারত যখন বলা হয়, এটাকে কিন্তু কখনোই ধরা হবে না ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিরোধ। আমাদের বিরোধটা কার সাথে? সাউথ ব্লকের সাথে।
সাউথ ব্লক কি, যে তার নেইবারিং কান্ট্রিগুলোর জন্য তার পলিসি মেকিং করে, এবং এই পলিসি মেকিং এ তাদের উদ্ধত্ততা দেখেন আপনি। আজকে আমাদের দেশে স্টিল নাও 7.5 লক্ষ ভারতীয়রা লিগ্যাল এবং ইলিগাল চাকরি করে যাচ্ছে, 7.5 লক্ষ, এবং সেটা তো চাকরি করতেছে আমার ঢাকা, চিটাগাং এগুলো জায়গাতে। কোথাও কি এই অভিযোগ করে কিন্তু প্রমাণ দেখাতে পারি না 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 নজরুল একই কথা না না না, আপনি এর প্রমাণ আছে ইয়ার কাছে, এই প্রবাসী কল্যাণ মিনিস্ট্রিতে আছে। আমাদের কথা হলো যে সরকারের কাছে আমি তো বললাম যে আমরা কি কোনো জায়গায় ঘ্রাও করছে ইন্ডিয়ার এদিকে পার করে না। প্রশ্ন হচ্ছে যে তারা যে নেকেডলি তারা কি করলে, হাদির বিচারের কথা বললো, হাদি হত্যার পিছনে ভারতে আধিপত্যবাদ দেয়, এবং সে কি করলো, একটা লোক যে হত্যা করে গেল তাকে শেল্টার দিচ্ছে, আর একটা ছেলে খেলতে গেছে তাকে সেখান থেকে আপনি বের করে দিচ্ছেন। তার মানে কি ইউ প্রমোট টেরোরিজম, বাট ইউ আর অ্যাক্টিং এগেনস্ট দ্য কি, আপনি কার এগেনস্টে, সেটা স্থিতিশীলতার এগেনস্টে। তো ভারতের চরিত্রকে চেঞ্জ করতে হবে, এদেশের মানুষের সাথে ভারতের মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কি করতে হবে, আবার কানেক্ট করতে হবে। কোনো পার্টিকুলার দলকে না, কোনো পার্টিকুলার দলকে মনস্টার বানানোর জন্য যদি চিন্তা করে তাহলে সেটা আমার জন্য ক্ষতি, তাদের জন্য ক্ষতি। এবং আমি আপনার মাধ্যমে এটা জানাতে চাই যে নিকারজনক কাজ করছে, এই নিকারজনক কাজের আমরা ধিক্কার দিই, এই জন্য আইপিএল আমাদের এখানে দেখানো বন্ধ করছে। আমার কাছে মনে হচ্ছে এটার চেয়ে ভারতকে স্ট্রং মেসেজ দেওয়া উচিত ছিল যে তুমি আমার লোককে পাঠিয়ে দিছো, এটা পৃথিবীর বিভিন্ন দেশে করে, তো অতএব তোমার লোককে আমি এখানে কি করতে দিব না, কাজ করতে দিব না। এটা যদি আরো বেশি হতো তাহলে মনে হয় এই মানে জবাবটা আরো বেশি কি হতো, করা হতো। এবং আমি এটাই দাবি জানাই, বাংলাদেশে যে সকল লোক, ইন্ডিয়ান লোক, ইললিগাল হোক আর লিগাল হোক, যারা টেকনিক্যাল না, টেকনিক্যাল ছাড়া, আবার বলে দিচ্ছি, টেকনিক্যাল ছাড়া যেসব লোক আছে তাদেরকে এদেশ থেকে চলে যাওয়ার জন্য এই সরকারের ইমিডিয়েটলি আহ্বান জানাই। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার শাহরিয়ার কবির, মোশাররফ আহমেদ ঠাকুর বিএনপি নেতা ও শিক্ষক, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আজকের এই চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে দর্শক আপনারা আমাদের আজকের এই অনুষ্ঠান ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরও প্যান্ডেল অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। সেই সাথে আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। 5 আগস্টের পরে আমরা বিএনপির পক্ষ থেকে বলতে দেখেছি যে প্রশাসন নিয়ন্ত্রণ করে জামায়াত, তারা ডিসি নিয়েছে, তারা বিভিন্ন জায়গায় ভিসি নিয়েছেন, এরকম বিশ্বদের ভিসি নিয়েছেন। কিন্তু এখন একটা বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর দেখা যাচ্ছে এখন জামায়াতের পক্ষ থেকে সহ অন্যান্য সংগঠনগুলো বলছে বিএনপির দিকে ঝুঁকেছে প্রশাসন। আসলে প্রশাসনটা কার? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপর বিজ্ঞ আলোচক। দেখুন, আমাদের অনেক রাজনৈতিক বুদ্ধারা বলেন যে দেশে 3টা গভর্নমেন্ট বিদ্যমান। একটা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, আরেকটা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ভিতরে আরেকটা সরকার, দুটা। আরেকটা সরকারের নাম হচ্ছে যেখানে যার শক্তি, প্রশাসন তার দিকে কথা বলে, শক্তি যেদিকে সেদিকে, শক্তি যেদিকে সেদিকে কথা বলে। এই মিলে 3টা সরকার দেশে বিদ্যমান। ওই 3টা সরকারের তৃতীয় নম্বর সরকারের কথা, শক্তি এখন কার দিকে বেশি? এই 3টা সরকার আমি বলছি, আমরা বেসিক্যালি দেশে এখন যে বিষয়টা আছে যে দেশকে বড় একটা বিপদ থেকে রক্ষার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হওয়া দরকার। আজ থেকে 6 মাস বা 1 বছর আগেও যে কথাটা ছিল যে উই নিড এ ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন, গণতন্ত্রে উত্তরণের জন্য একটা জেনুইন নির্বাচন দরকার। এখন বিষয়টা দাঁড়ালো এইরকম যে যারা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের লোকজন তারা বলেন যে দেশকে একটা সমূহ বিপদ থেকে রক্ষা করার জন্য, মানে 3টি সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, একটি সরকারের অধীনে শাসিত হওয়ার জন্য অন্তত একটা নির্বাচন হওয়া দরকার। প্রথম কথা, প্রথম ডিমান্ড। দ্বিতীয়টা, যদি একটা জেনুইন নির্বাচন হয় তাইলে আরো একটু ভালো, এবং মানুষ যদি প্রাণ খুলে তার মতামতটা দিতে পারে। তবে আমি বলি যে একটা অগ্রগতি আছে এই মুহূর্তে। অগ্রগতিটার নাম হচ্ছে আমরা মোটামুটি ডক্টর ইউনূস যেটা বলেছেন যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন, যদিও তিনি কান খুলে শুনছেন না, তারপরেও আমরা প্রাণ খুলে সমালোচনাটা করছি। এই জন্য আমাকে কেউ এসে রাত্রে ঠক করে উঠিয়ে নিয়ে যাচ্ছে না, এইটা অগ্রগতি। মানে এই সরকার আমাকে কেউ রাস্তায় গাড়ি ভেঙে দিচ্ছে না, এটা একটা অগ্রগতি। আমি
ভয়ে থাকছেন রাস্তা থেকে আমাকে থাবা দিয়ে ধরে ডিএফআই ডিজিএফআই নিয়ে যাবে। পয়েন্ট অফ অর্ডার পয়েন্ট অফ চলে আসি বা আমরা মোশাররফ পয়েন্টে আসলাম। সেটা হচ্ছে আমি যে আপনাকে এখন বলি- আপনি প্রশাসনকে কোন দিকে ঝুঁকছে বলে মনে হয়? আপনার কি ধারণা? আমি প্রশাসনকে বলি, প্রশাসন যদি কোথাও দেখে, প্রশাসনের ম্যাক্সিমাম জায়গায় যদি যদি আমি আপনাকে ওই রিটার্নিং কর্মকর্তাদের বিষয়ে দ্বৈত নীতির অভিযোগের কথা বলি, একটু কতটা বিশ্বাসযোগ্য? যদি কেউ কেউ বলছেন একই অভিযোগে কেউ মনোনয়ন বা বৈধ হচ্ছে, একই অভিযোগে কারো মনোনয়ন বাতিল হচ্ছে, এই বিষয়গুলো অভিযোগগুলো কতটা সত্য বলে মনে হয় আপনার? এটা আমি আপনাকে আগেও ছিল, আপনি জানবেন যে ডক্টর এহসানুল হক মিলন উনি 96-এর 7ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন এবং তাকে একটা নোটিশ করে তাকে পার্লামেন্টে ঢোকা বন্ধ করে দেওয়া হয় যে আপনি দ্বৈত নাগরিক। এইটা নিয়ে দীর্ঘদিন মামলা চলে এবং শেষ পর্যন্ত তিনি যে দ্বৈত নাগরিকত্ব সমর্পণ করেছেন, আমেরিকার নাগরিকত্ব সমর্পণ করেছেন, এইটা আদালত থেকে প্রমাণিত হয়ে আসতে আসতে এতদিনে তার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু সেই তো- 5 আগস্টের অভ্যুত্থানের পর কি আমরা সেই সংস্কৃতি তো আমি থাকবো আপনাকে কিনা? বলছি যে দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে এটা আগেও ছিল, ঋণ খেলাপিদের প্রশ্নে আগেও ছিল। আমি ঋণ খেলাপি, ধরেন গরিব মানুষ ঋণ খেলাপি, আমার ধরুন 1 কোটি টাকা বা 50 লক্ষ টাকা ঋণ, বাট আমি বড় উকিলের কাছে যাওয়ার ক্ষমতা নাই। আরেকজন ঋণ খেলাপি, উনি 500 কোটি টাকা ঋণ খেলাপি, আমার ভাইয়ের মতো বড় উকিলের কাছে যাবে, ও গিয়া 50 লাখ টাকা দিবে, ফিস দিবে, ভাই ম্যানেজ করবে, ম্যানেজ করে এবং বলবে যে বাতিলটা বৈধ হয়ে যাবে। তাকে ঋণ খেলাপি ঘোষণা করে আমি দেবে। আসবো আপনার কাছে, আমি একটু যেতে চাই রুল অ্যান্ড স্টে। শাহরিয়ার কবির, আপনি কি মনে করেন যে বিভিন্ন জায়গায় রিটার্নিং কর্মকর্তাদের যে মানে কি বলে নীতি, দ্বৈত নীতির কথা বলা হচ্ছে বিভিন্ন প্রার্থীরা, আপনি কি মনে করেন যে এর মধ্যে আবার এনসিপির যে নেতা হাসান আব্দুল তিনিও বলেছেন এই যদি অবস্থা হয় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কয়টা আসন দরকার বলে দিলে হয়, নির্বাচন দরকার নেই। আসলে কি এরকম পরিস্থিতি তৈরি হয়েছে কিনা আদৌ? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আবেগ একটা জিনিস, বাস্তবতার একটা জিনিস। আপনার লাস্টের প্রশ্নটা প্রথম উত্তর দিই। আমি এর আগেও বলছি, তারেক রহমান হচ্ছে জিয়াউর রহমানের সন্তান। তিনি কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশ কিন্তু অনেক সেনাপ্রধান আসছে, এরশাদ সাহেব আসছে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আমরা বলি তখন কিন্তু এরশাদ সাহেবের সাথে একটা আকাশ পাতাল পরিমাণ ব্যবধান। তাহলে এই ব্যবধানটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তৈরি করছে। সেটা কি? তার ভারতীয় আধিপত্যবাদ, তার ইসলামের প্রতি সম্মান, তাই ইসলামকে, আল্লাহকে যেভাবে ধারণ করাইছে আমাদের কনস্টিটিউশনে এইটা। এবং তারই ফলশ্রুতিতে কিন্তু 91 সালে মিরাকলটা কি ছিল? মিরাকলটা ছিল একই অবস্থান, তার স্ত্রী, তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একই অবস্থান ছিল এবং তিনিও কিন্তু কখনো কম্প্রোমাইজ করেনি। আমরা একটু, আপনি আসার আগে আমরা গল্প করছি, শোনেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এগুলো করারও অফার দেওয়া হয়েছিল। এরশাদ সাহেব এগুলো করারও অফার দিয়েছিল। যে আজকে তো মানুষ 1 বিঘা জমির জন্য, পূর্বাচলের জন্য কত কি করে, আর উনি ওই বাড়িটা সরকারের, মইনুল হোসেন রোডের ওই বাড়িটা কিন্তু বলেনি আমার নামে লিখে দাও। সে কিন্তু সরকারের যে 32 নম্বরের কথা যদি আমি বলি, 32টা তাতে অ্যালটমেন্ট হয়েছে। উনি ওই বাসাটাই সরকার দিছে, যতদিন উনি থাকবেন শহীদ রাষ্ট্রপতির পত্নী হিসাবে সেই জন্য থাকবেন। দেখেন, সে কিন্তু কোনোদিন বলেনি আমাকে একটা ঢাকা শহরে একটা প্লট দাও, আমাকে নিয়ে নাও। মানে এই বিক্রি হওয়ার এই জিনিসটা ওনার ছিল না। এই যে রক্তের ধারাবাহিকতা হচ্ছে তারেক রহমান। এখন তারেক রহমান সাহেবকে কয়টা সিট চান না চান এই ধরনের কথাটা মনে হয় এইভাবে আমাদের কারোই বলাটা কাম্য নয়। এখন আপনার প্রশ্নে উত্তর আসি, প্রশাসন তুমি কার? আমার কাছে মনে হয় প্রশাসনের 60% হচ্ছে দিল্লির। প্রশাসনের একদম স্পষ্ট হচ্ছে, এই প্রশাসনের উপরে আজকের সরকারের কোনো রূপ কন্ট্রোল নাই। কেন? আপনি একটা জিনিস দেখেন, এই সরকার এই প্রজ্ঞাপন দিলেন, কবে প্রজ্ঞাপন দিলেন? 12 মে 2025। এই প্রজ্ঞাপনের লাস্টে কি বলা আছে দেখেন, আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, সহযোগী মানে হচ্ছে 14 দল, ভাতৃপ্রতিম সংগঠন মানে মহাজোট, সকল প্রকার যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো। 248টা জায়গায় জাতীয় পার্টি কি দিলেন? নমিনেশন সাবমিট করলেন যাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, এবং সেই 248টা নমিনেশনকে কি করলেন? এই
রিটার্নিং অফিসাররা কি বলে দিলেন, বৈধ বলে দিলেন। তার মানে সরকারের যদি কন্ট্রোল থাকে তাহলে এটার ফোর্স অফ ভাই শিক্ষক ভাই জানে প্রজ্ঞাপনের ফোর্স অফ লয়ের যেটা সেটাই হচ্ছে এটা কনস্টিটিউশন দিয়ে বলে দিচ্ছে। তাহলে আপনি আচ্ছা, দ্বিতীয় কথা আর একটা অবাক করা দেখ, আমি ম্যাজিস্ট্রেট হলাম, তাহলে একটা মেয়েকে যদি আমার সামনে নিয়ে আসে প্রথম কথায় জিজ্ঞাসা করবো কি তার এনআইডি আছে কিনা, কারণ তার যদি বয়স 21 বছর হয় তাহলে আমি প্রথম কথায় জিজ্ঞাসা করবো তার এনআইডি আছে কিনা। ধরে নেন এনআইডি যদি না থাকে তাহলে আমার কিন্তু প্রথম ডাউট হবে এনআইডি নাই কেন, তাহলে হয় তার বয়স এনআইডি করার মতো হয়নি, তাহলে আমি কি চাবো, জন্ম নিবন্ধন চাবো। একটা মেয়েকে আপনি 9 দিন জেলখানায় রাখলেন, 9 দিন আপনি তার রিমান্ডের আবেদন করছেন কিসের জন্য, 50,000 টাকা চাঁদার জন্য। 50,000 টাকা চাঁদার দাবিতে কোনো রিমান্ড শুনানি হয়? আচ্ছা হলো, আপনি রিমান্ড যে দিলেন একবার আপনি চিন্তা করলেন না যে এই 21 বছর যে এখন যেটা বাড়াইছে 17কে 21 করা হয়েছে, তা আপনার একটা কমন সেন্স নেই? আমরা একটা মেয়েকে দেখলে তো আমি বুঝি ইন্টারমিডিয়েট পড়া একটা মেয়ে কিভাবে 21 বছর হয়, ইন্টারমিডিয়েট একটা মেয়ে পড়ে তারই। তাহলে কথা হচ্ছে সরকারের কন্ট্রোলটা কোথায় নাই? ওই যে পুলিশ যেটাকে 17 থেকে 21 করলো পুলিশের উপর নাই, সরকারের কন্ট্রোলটা কার উপর নাই? দেখেন ওই যে লোকটা রিমান্ড দিল যে ম্যাজিস্ট্রেট তার উপরে নাই। এবং আরেকটা জিনিস দেখেন, রিমান্ড হলো সকালবেলা 12টার সময়, তাই না? এটা সার্টিফাইড কপি লাগে, ভাইও ভালো জানে একটা সার্টিফাইড কপি পাইতে জেনারেলি 1 দিন লাগে। এই সার্টিফাইড কপি তাড়াতাড়ি আসলো, সার্টিফাইড কপির পরে বিকালবেলা শুনানি হলো, একটা অবৈধ যে জিনিসটা দেওয়ার কথাই না সেটাকে অবৈধ ঘোষণা করলেন, এজন্য সরকারকে আমি সাধুবাদ দিই। কিন্তু যে প্রক্রিয়াতে হলো, সরকারের যদি কন্ট্রোল থাকতো এই প্রক্রিয়াতে যাওয়ার কোনো দরকার ছিল না। কি কারণে এই কথাটা বললাম, জুলাই যোদ্ধাদের উপর আপনি প্রমিস করলেন যে তারা যোদ্ধা, তারা এরপর বাতিল হয়েছে, জামিনও তো হয়েছে। আমার কথা জামিন হবে কেন? আপনি তো যেখানে প্রথম দিনই শপথ করছেন জুলাই সনদে যে এদেরকে ইন্ডিমিনিটি দেওয়া হবে, 73 সালে যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, 75-এ যে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে সেই ইন্ডিমিনিটি দেওয়া হবে, এই কথা বলার পরও, এই এসআরও থাকার পরও প্রশাসন আপনার কথার বাইরে, আপনি তো ঋণ খেলাপির কথা বলেন, তারা একটা মেকানিজম তৈরি করতেছে 2008-এর মতো একটা ইলেকশন করা যায় কিনা। এটা আপনার আমার মন্তব্য। একটা প্রশ্ন যে তারেক রহমানকে নিয়ে যেটা বললেন আপনি, যে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার রক্তধারা হয়ে তিনি এসেছেন, আপনি একটা ভিডিওতে বলেছেন তারেক রহমান যদি কোনো দাসখত দিয়ে আসে তাহলে তার মৃত্যু খুবই কাছাকাছি। আপনার কি মনে হয় তিনি কোনো দাসখত দিয়ে এসেছেন? না, এই কথাটা আমি বলছি, আগে বলছি, যদি আমি বলছি আমি বিশ্বাস করি না এই কথাটুকু ওখানে আসেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে চাই না। কেন বিশ্বাস করতে চাই না? ভাইরে, পৃথিবীতে সব কিছুর আগে বাবা মা, আর যে মা এই দেশকে আগে ধারণ করছে এবং করে এই দেশকে আঁকড়ায় ধরেছিল শেষ দিন পর্যন্ত, নিজে প্রয়োজন হয়েছে জেলখানার মতো, তার মাকে আমি তার চেয়ে বেশি ভালোবাসবো এটা হতে পারে না। কিন্তু আমার কথাটা কি দেখেন, তার বাবাকে মেরে ফেলে দিয়েছে কে? ইন্ডিয়া, এটা তিনি জানেন। তার মাকে ক্ষমতা থেকে 2006 সালে ফেলে দিয়েছে ইন্ডিয়া, এটা তিনি জানেন। 2008 সালে তাদের 2 ভাইয়ের মুক্তির বিনিময়ে খালেদাকে জিম্মি করে 2008 সালে ইলেকশনে নিয়ে গেছেন, এটাও উনি জানেন। গত 3টা ইলেকশনে তার দলের কোন কোন নেতার কারণে আন্দোলন চাঙ্গা হয়নি এবং বেগম খালেদা জিয়া দেশনেত্রী যেভাবে নির্যাতিত হয়েছে সেইভাবে কোনো প্রবল আন্দোলন তৈরি করা যায়নি ইন্ডিয়ার ইশারায়, এটা উনি জানেন। সো সবকিছু তো ওনার জানা, তারপরে আমি কেন বিশ্বাস? কিন্তু আমাদের খটকাটা কোন জায়গায়? আজ পর্যন্ত দল হিসাবে বিএনপি আনন্দবাজার পত্রিকার কোন স্টেটমেন্ট দেননি, যে আনন্দবাজার পত্রিকা যেটা ক্লেম করছে সে তো রিউমার ছড়াবে, তাহলে রিউমারের আমাকে তো পাল্টা জবাবটা দিতে হবে। বা এই 300 ফিটে যখন দেশনেত্রীর সন্তান আসলেন তিনি প্রথম দিনে বলতে পারতেন যে আমাদের, কিন্তু সেটা কি হয়েছে সেটা আমি কেন আপনাকে বললাম। গতদিন যখন ইয়ার সাথে বসছেন, এবি পার্টির আমাদের ফুয়াদের সাথে বসছেন, তখন কিন্তু উনি এই কথাটা বলছেন যে আমাদেরকে স্ট্যান্ডিং এক জায়গায় দিতে হবে, সেটা জুলাই সনদের। আর জুলাই সনদটা হচ্ছে কি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, কিন্তু জনগণকে জানানোটা অ্যাজ এ রাজনৈতিক নেতা হিসেবে তার কর্তব্য। যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ কিন্তু এই ধোঁয়াশাটা থাকবে। আর লাস্টের কথাটা বলছি কেন মৃত্যু, ভারত যখন আপনাকে সমর্থন করবে তখন তার স্বার্থ, এবং তার স্বার্থের উল্টা দিকে আপনি চলে গেলে সে আপনাকে কোনোদিন টিকে থাকতে দিবে না।